এই পর্যন্ত 24টা রাজনৈতিক দল ও জোট সংস্কার প্রস্তাবের ব্যাপারে মতামত জানিয়েছে জাতীয় ঐকমত্য কমিশনে। আজ ওই কমিশনের সঙ্গে বৈঠক হয়েছে 12 দলীয় জোট এবং বাংলাদেশ সমাজতান্ত্রিক পার্টির। 12 দলীয় জোট জানিয়েছে যে কমিশনের 166টি প্রস্তাবের মধ্যে 48টিতেই দ্বিমত রয়েছে তাদের। সংসদ সদস্য হওয়ার বয়স ন্যূনতম 25 এবং ভোটার হওয়ার বয়স 17 বছর দাবি করেছে 18 বছর দাবি করেছে জোটটি। একই দিন ওই কমিশনে মতামত দিয়েছে সমাজতান্ত্রিক পার্টি। তারা বলছে মৌলিক কিছু সংস্কার করেই নির্বাচন দেওয়ার। দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভার ব্যাপারে একমত নয় দলটি, তবে সংখ্যানুপাতিক নির্বাচন পদ্ধতি চায় ওই দলটি। সংবিধানের 4 মূলনীতি পরিবর্তনের প্রস্তাবের বিরোধী তারা। ওই দলটির অভিনব আরেক প্রস্তাব হলো নির্বাচনের সকল ব্যয় বহন করবে নির্বাচন কমিশন। আজকের আয়োজনে আমাদের আলোচনার বিষয়গুলোই। আলোচনার জন্য আজ আমাদের সঙ্গে যুক্ত আছেন 12 দলীয় জোটের মুখপাত্র এবং বাংলাদেশের লেবের চেয়ারম্যান শাহাদাত হোসেন সেলিম। সেলিম ভাই, স্বাগত আপনাকে আজকের এই ভোটের ট্রেনে। যেটি আপনারা আজকের এই কী সংস্কারের প্রস্তাবের ব্যাপারে বড় দাগে যেটি বলেছেন সেটি আমরা দর্শকদের বললাম। আপনারা ওই বের হয়ে এটাও বলছেন যে সংস্কারের ব্যাপারে জাতীয় ঐকমত্য কমিশনকে বেশ উচ্চাকাঙ্ক্ষী দেখা যাচ্ছে। আপনাদের কথাটা এমন ছিল। তাদের কার্যক্রম দেখে মনে হচ্ছে যে 24 ঘন্টায় তারা বাংলাদেশকে বদলে দিতে চায়, আর এই উচ্চাকাঙ্ক্ষা থেকে বের হতে হবে ঐকমত্য কমিশনকে। আমাদের প্রথম আপনার কাছে জানতে চাই যে মানে আপনাদের কাছে কেন মনে হচ্ছে এই জাতীয় ঐকমত্য কমিশন বেশ উচ্চাকাঙ্ক্ষী? ধন্যবাদ আপনাকে। আমরা জাতীয় ঐকমত্য কমিশনের এই ধারাবাহিক আলোচনার মধ্যে দিয়ে আজকে সকাল 10টা থেকে 2টো পর্যন্ত আমরা আলোচনা করেছি। আমরা তো আপনারা ইতিমধ্যে জেনেছেন যে আমরা প্রায় 110টির মতো আপনার তাদের যে প্রশ্নমালা ছিল বা যাদের যে জানতে চাওয়া ছিল সেখানে আমরা একমত হয়েছি। 48টার মতো আমরা দ্বিমত করেছি এবং 6টি কি 8টাতে আমরা মোটামুটি একেবারেই অন্য রয়েছি যে এটার সাথে কোনোভাবেই আপোষ করা যাবে না অথবা একমত হওয়া যাবে না। তো আমরা একটা প্রাণবন্ত পরিবেশে আলোচনা করেছি, ওনাদেরকে বেশ স্বতঃস্ফূর্ত মনে হয়েছে। তবে যেটা আলোচনা ফাঁকে ফাঁকে আবার অনানুষ্ঠানিক আলোচনা হয়েছে। তো তাতে দেখলাম আর কি যে মোটামুটিভাবে ওনারা মানে যেসব চিন্তা করছেন ওগুলো অনেকটা মানে এটা আমার কাছে উচ্চাকাঙ্ক্ষা ঠিক ওইরকম না, বা উচ্চবিলাসী বলে মনে হচ্ছে আর কি। বাংলাদেশের আর্থসামাজিক রাজনৈতিক প্রেক্ষাপটে এবং দীর্ঘদিনের ফ্যাসিবাদী শাসন ব্যবস্থার পরিবর্তনের প্রেক্ষিতে আমরা ধীরে ধীরে আমরা একটা মানে পূর্ণাঙ্গ গণতান্ত্রিক পথে যেতে পারবো। তো যেমন ওনারা বলছেন যে আপনার 4 মাসের জন্য একটা তত্ত্বাবধায়ক সরকার আসবে, তত্ত্বাবধায়ক সরকার একই সাথে জাতীয় সংসদ এবং স্থানীয় সরকার নির্বাচন করবে। আমরা এটার সাথে দ্বিমত পোষণ করে বলেছি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা আদৌ রাজনীতিবিদদের জন্য কোনো একটা ভালো অপশন নয়। এটা অনেকটা রাজনীতিবিদদের একটা অপমানজনক কর্মকাণ্ড। বাংলাদেশে আমলাতন্ত্র, পুলিশ এবং অন্যান্য বাহিনীগুলো সরকারের একেবারে পাচাটা হয়ে যাওয়ার কারণেই একটু থামাই আপনাকে। সেটা হলো যে বাংলাদেশের ইতিহাসে এই যে এবার তো 13শ জাতীয় সংসদ নির্বাচন হবে, মানে বাংলাদেশের ইতিহাসে যতগুলো নির্বাচন হয়েছে এর মধ্যে তো তত্ত্বাবধায়ক যে নির্বাচনগুলো অনুষ্ঠান করেছে সেগুলোই তো কম বিতর্কিত বা বিতর্ক মুক্ত। তাহলে আপনারা বলছেন যে এটা অপমান, কিন্তু এই রাজনীতিকদের অধীনে এই যে শেখ হাসিনার যে আমল সেখানে তো তার অধীনেই এতগুলো বিতর্কিত নির্বাচন হলো, তাহলে সেটার কি আপনারা আবার মানে কেন সেইটার আবার পুনর্বহাল চাচ্ছেন? আমরা তো না আমরা বলছি যে আসলে তত্ত্বাবধায়ক সরকারটা তো কোনো স্থায়ী সমাধান না। এটা কোনো সভ্য দেশেও আপনার তত্ত্বাবধায়ক সরকার হয় না। আমরা একটা অসভ্য জাতি বলে আমাদের জন্য তত্ত্বাবধায়ক সরকারের দরকার। আমরা এটাও বলেছি শেখ হাসিনার শাসনামলে 5টা সিটি কর্পোরেশন নির্বাচন হয়েছে, নির্বাচন কমিশন শক্ত ছিল, প্রশাসন শক্ত ছিল বলে সেখানে বিরোধী দল জয়লাভ করেছে। পরবর্তীকালে যখন শেখ হাসিনার মাথায় আজীবন ক্ষমতা থাকার ভূত চেপে বসেছে এবং সমস্ত মেকানিজম যখন শেখ হাসিনার পক্ষে গেছে তখন এই রাষ্ট্রটা ফল করেছে। আমরা ওই কথাটাই বলেছি এবং আমরা বলেছি যে না, আমরা জাতীয় নির্বাচনের পরে যে নির্বাচিত সরকার সেই নির্বাচিত সরকারই স্থানীয় সরকার নির্বাচনের আয়োজন করবে, এটা আমরা বলেছি। কিন্তু তত্ত্বাবধায়ক সরকার জাতীয় নির্বাচন অনুষ্ঠান করবে, এ ব্যাপারে আপনার একমত? সম্পূর্ণ একমত। আমরা বলেছি যে এই মুহূর্তে তত্ত্বাবধায়ক সরকার ছাড়া কোনো বিকল্প নাই এবং আমরা গত 15টি বছর তত্ত্বাবধায়ক সরকার ছাড়া নির্বাচনের পরিণতি দেখেছি, যে কারণে আমরা চাই যে তত্ত্বাবধায়ক সরকারের মাধ্যমে জাতীয় নির্বাচন হোক।
তার মানে কি, মানে এই যে তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই মানে স্থানীয় সরকার নির্বাচন চাইছে, এটাকেই আপনাদেরকে একটু উচ্চাভিলাষী মনে হচ্ছে, তাই তো? এটাকে উচ্চবিলাসী মনে হচ্ছে, আর অন্যান্য আলাপ আলোচনার মধ্যেও কিছুটা উচ্চবিলাসী মনে হয়েছে। তো আপনার রাষ্ট্রপতি নির্বাচন, তারপরে দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট, এগুলোর ব্যাপারেও কিছুটা উচ্চাকাঙ্ক্ষী মনে হয়েছে। তো আমরা যেটা বলেছি যে ধরেন সংসদ নির্বাচনে তো আমরা পিয়ারের প্রশ্নই আসে না, আমরা পিয়ার পদ্ধতি তারাও বলেনি, আমরাও সেটা বলেছি যে যদি কোনো দল বলেও থাকে আমরা এটার বিপক্ষে। তবে আমরা এই বিষয়ে সেলিম ভাই আপনার কাছে আরো প্রশ্ন করব, কারণ পিয়ার নিয়ে কিন্তু রাজনীতির মাঠে আপনাদের শহর রাজনৈতিক দলগুলো কিন্তু অনেকেই কথাবার্তা বলছে। একই সঙ্গে আবার রাজনীতির মাঠে অন্যতম শক্তি বড় বড় দলগুলো এর বিরোধিতা করছে। এ বিষয়ে আপনার আরো ব্যাখ্যা আমরা চাইবো, সঙ্গেই থাকুন সেলিম ভাই। দর্শক দেখছেন ভোটের ট্রেন, যাচ্ছে একটি বিরতিতে। বিরতির পর আবারও স্বাগত। দর্শক দেখছেন ভোটের ট্রেন, আমাদের সঙ্গে যুক্ত আছেন 12 দলীয় জোটের একজন শীর্ষ নেতা, যারা আজকে ঐকমত্য কমিশনে তাদের প্রস্তাব বা মতামত জমা দিয়েছে। সেলিম ভাই, আপনার কাছে রেখে গিয়েছিলাম যে প্রশ্ন, যে এই যে আনুপাতিক নির্বাচন অনেকগুলো দল চাইছে এবং বেশ জোরে সোরেই চাইছে, এবং রাজনীতির মাঠে যারা মানে বলা যায় যে ভোটের রাজনীতিতে ছোট ছোট দল, তারাও চাইছে, বলছে যে না, এর মাধ্যমে একটা মানে সার্বিক একটা অংশগ্রহণমূলক সংসদ হবে। আপনারা কেন এর বিরোধিতা করছেন? দেখুন, এটা আমরা সরাসরি নাকচ করে দিয়েছি, কারণ অনানুপাতিক হারে নির্বাচন, ওই যে তারা মানে উদাহরণ দেয় সুইডেন, ডেনমার্ক এবং আপনার নরওয়ে, এবং যেখানে শত বছরের গণতন্ত্রের ইতিহাস আছে এবং শতভাগ শিক্ষিত। বাংলাদেশে যে পদ্ধতি নির্বাচন হয়েছে সেই পদ্ধতিতে আমরা নির্বাচন চাই। আর যেখানে যে দলগুলো পিয়ারের কথা বলছে, তারা সুষ্ঠু নির্বাচন হলে একটি আসনও পাবে না। ছোট ছোট রাজনৈতিক দলগুলো মনে করে আর কি সারা বাংলাদেশে ছড়িয়ে ছিটিয়ে কিছু ভোট পেলে হয়তো একটা দুটো আসন তাদের ভাগ্যে জুটতে পারে। সুতরাং আমরা এটার বিরোধিতা করেছি। আমরা বিরোধিতা করেছি যে ভোটারদের বয়স 18 থেকে 17 বছর করার যে প্রস্তাবটা, আমরা সেটা বিরোধিতা করেছি, এবং আমরা বলেছি আপনার যে এটা অনেক আইন সংশোধন করতে হবে এবং কৃষকদেরকে ভোটার করতে। সেলিম ভাই, এই যে আপনি বলছেন যে একটা আসনও পাবে না, মানে এইটা এর জন্য আপনারা এটার বিরোধিতা করছেন, কিন্তু এই যে এলডিপি আপনার যে দল বা 12 দলীয় জোট, আপনারা কি আশা করেন আপনারা কতগুলো আসন পাবেন? আমরা এটার জন্য না 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 ওইটা আমরা বিরোধিতা করছি না, মানে একটা আসন পাবেন ওইটার জন্য না। আমরা বলছি এই পদ্ধতি তো আমরা সেই আপনার 47 সালের পর থেকে কখনোই পিয়ার ভিত্তিতে আমরা নির্বাচন করিনি। আমরা বাংলাদেশের মানুষ অভ্যস্ত আপনার ব্যক্তিকে এবং প্রতীককে ভোট দিয়ে। এখানে নতুন কোনো আপনার মানে চেষ্টা করার তো কোনো দরকার নাই। আপনার নতুন কিছু এখানে চাপিয়ে দেওয়ার অথবা নতুন কোনো উচ্চাকাঙ্ক্ষা বাস্তবায়নের তো দরকার নাই। আমাদেরকে তো এই মুহূর্তে সুইডেন এবং ডেনমার্কের সাথে তুলনা করে লাভ নেই। সেই জন্যই আমরা মনে করি। কিন্তু এই যে 5 আগস্টের যে গণঅভ্যুত্থানটা যে হইল, মানে এখানে তো অনেক পরিবর্তনের আকাঙ্ক্ষা নিয়েই হয়েছে। মানে যেই পদ্ধতির কথা বলছেন, স্বাধীনতার পরে দেশ যেভাবে চলেছে, নির্বাচন যতগুলো হয়েছে, সেগুলো নিয়ে তো মানে বিতর্ক আছে। সেইখানেতেও একটা উত্তরণের একটা উপায় এটা মানে মনে করা হচ্ছে যে না, পিয়ার হলে ভালো হবে। দেখুন, আপনার 5ই আগস্টে পরিবর্তনটা হয়েছে শুধুমাত্র খুনি ফ্যাসিস্ট শেখ হাসিনা আপনার তাকে বিদায় দেওয়ার জন্য প্রত্যেকে রাস্তায় নেমেছে। কারণ 15 বছর পর্যন্ত সে ভোটাধিকার থেকে বঞ্চিত করেছে। মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগ করার জন্য, নিজের অধিকার প্রয়োগ করার জন্য এবং রাষ্ট্রের মালিকানার দাবিতে এবং রাষ্ট্রের মালিকানা ফিরিয়ে পাওয়ার জন্য তারা রাস্তায় নেমেছে। এখানে নতুন নতুন অনেকগুলো আপনার বয়ান তৈরি করে এখন 5ই আগস্টকে বিতর্কিত করা। আপনাদের কাছে সেটি মনে হচ্ছে। সেলিম ভাই, আপনি সঙ্গেই থাকুন। সেলিম ভাই, এই যে দ্বিকক্ষ বিশিষ্ট যে আইনসভা, এখানের 2 কক্ষে কিন্তু আনুপাতিক চাওয়া হয় নাই। বিশেষ করে যে ট্র্যাডিশনাল যে পদ্ধতি, সেই নিম্নকক্ষে কিন্তু আগের স্টাইলেই হবে বলা হচ্ছে, আর উচ্চ কক্ষে আনুপাতিক। মানে আপনারা কি এটারও বিরোধিতা করেন? না, আমরা তো নিম্নকক্ষ তো বা অথবা সাধারণ যে 300 আসনের ভোট হবে সেখানে আমরা তো আপনার সাধারণ বর্তমান পদ্ধতিতে বলেছি। আর আসন মানে উচ্চকক্ষ বিশিষ্ট যে সংসদ, সেটা আপনার ভোটের আনুপাতিক হারে আপনার বন্টন করা হবে, এতে আমরা দ্বিমত করিনি। আমরা চাই যে উচ্চকক্ষে আপনার অন্তত মানে সরাসরি রাজনীতির সাথে জড়িত না, কিন্তু মেধা এবং মনন দিয়ে দেশ সেবা করতে পারবে এই ধরনের কিছু লোক আসুক, এটা আমরা চাই। সেলিম ভাই, আপনাদের যে একটু কথাবার্তা, সেটা হলো যে ধরেন
আপনারা যেভাবে বললেন যে অনেক কিছু করার চেষ্টা করা হচ্ছে বা ঐকমত্য কমিশন উচ্চাকাঙ্ক্ষী, মানে এটা বড় দলের সঙ্গে মানে বিএনপির সঙ্গে একটু কথা মিলে যায়। আপনারা কি বিএনপির সঙ্গে জোটবদ্ধ হয়ে নির্বাচন করবেন বা এরকম কোনো প্ল্যান আছে আপনাদের? দেখুন, বাংলাদেশের বাস্তবতা হলো যে 24টি রাজনৈতিক দলের কাছে আপনার নির্বাচনী সংস্কারের ব্যাপারে তারা মতামত চেয়েছে। এখানে যদি 23টি রাজনৈতিক দল একমত হয়, যদি বিএনপি একমত না হয়, তাহলে কিন্তু এটা কোনো আলোর মুখ দেখবে না। সুতরাং বিএনপিকে বিবেচনা রেখে এবং বিএনপিকে কনভিন্স করে এবং বিএনপিকেই আপনার সম্পৃক্ত করেই আমরা এই আপনার সংস্কারগুলো করতে চাই। বিএনপিকে বাইরে রেখে কোনো সংস্কার এখানে হবে না। একটা ছোট্ট রাজ্য, যেমন আমরা আজকে বলেছি যে আপনারা কিন্তু আপনার এমন রাজনৈতিক দলকে ডাকছেন আলোচনার জন্য যারা গত 15 বছর নাকে সরিষার তেল দিয়ে ঘুমাচ্ছে, এবং বলেছি যে আপনারা এনসিপিকে ডেকেছেন নতুন রাজনৈতিক দল, আমাদের আপত্তি নাই। তবে বর্তমানে যেসব বৈফল রাজনৈতিক দলগুলো আসছে তাদেরকে আপনার দয়া করে ডাকবেন না। যেমন আজকের যে রাজনৈতিক দলটি বাংলাদেশের সমাজতান্ত্রিক পার্টি, আমার 50 বছর রাজনৈতিক জীবনে আমি এই দলের নাম শুনি নাই। ঐক্যমত্য কমিশন রাষ্ট্রীয় অর্থ ব্যয় করে এই ধরনের আপনার বাকওয়ার্ড রাজনৈতিক দলের সাথে বসার ব্যাপারটাকে আমরা সিরিয়াসলি আমরা নিষেধ করেছি। আপনার একটা রাজনৈতিক দল পয়দা হবে আর কথা নাই বার্তা নাই। আমরা 15 বছর মাঠে ছিলাম, বিগত 2 বছর আমরা স্বৈরাচারের বিরুদ্ধে প্রতিনিয়ত প্রতিদিন মাঠে ছিলাম, এবং তখন অনেকেই নিরাপদ দূরত্বে দাঁড়িয়েছিল। রাজনৈতিক কোনো পক্ষ যেহেতু সংগঠন করার অধিকার আছে, সেই জায়গায় কোনো একটা রাজনৈতিক দল যদি আলোচনা করতে চায় সেটা তাদের সেই সুযোগ দেওয়া তো একটা গণতান্ত্রিক চর্চা। ভাই আরেকটা মানে প্রশ্নে একটু আপনার কাছে যাই, সেটা হলো যে আপনাদের এই যে ঐকমত্য কমিশনের যিনি সেলিম ভাই, একটু শেষ করি আমার প্রশ্নটা, যে উনি এটা বলল যে ঐকমত্য কমিশনের সব দায় দায়িত্ব না, বা ঐকমত প্রতিষ্ঠায় ভূমিকা রাখতে হবে রাজনৈতিক দলগুলোরও, তাদের সহ রাজনৈতিক দলের সঙ্গে আলাপ আলোচনা করতে হবে। আপনারা এটা করছেন? আর কি মনে হয় এই যে 5 আগস্টে একটা সংস্কারের তো আকাঙ্ক্ষা আছে, কি হতে পারে? আপনার কাছে এই প্রশ্নের উত্তর আমরা নেব। সেলিম ভাই আপনি সঙ্গেই থাকুন, যাচ্ছে একটি বিরতিতে। দর্শক দেখছেন ভোটের ট্রেন, যাচ্ছে বিরতিতে। বিরতির পর আরও একবার স্বাগত, দেখছেন ভোটের ট্রেন। সেলিম ভাই আপনি যুক্ত আছেন আমাদের সঙ্গে একদম শেষ প্রান্তে। মানে আপনারা তো রাজনীতির মাঠে আছেন, আজকে এই ঐকমত্য কমিশনের এই কর্মকর্তাদের সঙ্গেও কথা বললেন। কি মনে হয় যে যেটা মনে করা হচ্ছিল যে নির্বাচন, এই যে সামনে নির্বাচনটা কি, যেমন আইনসভা, এটা দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভাকে সামনে রেখে নির্বাচনটা হবে, কি হতে পারে নাকি কিছুই হবে না, কি মনে হয়? সত্যিকার অর্থে আসলে কিছুই হবে না, কারণ এই সরকার তো গত 9 মাস 10 মাসে রুটিন সংস্কারগুলো করতে পারে নাই। সুতরাং আমরা বলেছি যে সংস্কারের ব্যাপারে আমরা একটা ঐক্যমতে বসলে আমরা একটা ঐক্যমত সনদে আমরা স্বাক্ষর করব এবং নির্বাচিত রাজনৈতিক দল সেটা বাস্তবায়ন করবে। ওনাদেরকে অনুরোধ করেছি একটা সুষ্ঠু নির্বাচনের জন্য যে পদক্ষেপ নেওয়া দরকার সেই পদক্ষেপগুলো নিয়ে দ্রুত নির্বাচনের ব্যবস্থা করার জন্য, এবং নির্বাচন যেন কোনো অবস্থায় ডিসেম্বরের আপনার টাইমলাইন পার না হয়, আমরা এই কথাটার উপর অনেক বেশি জোর দিয়েছি এবং বলেছি যে এই মুহূর্তে দীর্ঘদিন যাবৎ আপনার একটা অনির্বাচিত সরকার থাকার বিভিন্ন কুফলগুলো আমরা বর্ণনা করেছি। পাশাপাশি জনগণ যে ভোট চায় এবং ভোটের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য যে আমরা 15 বছরের আন্দোলন করেছি, আমরা তাদেরকে সেটাও মনে করে দিয়েছি, এবং আমরা আশা করছি যে ডিসেম্বরের মধ্যে আমরা একটা নির্বাচন পেতে যাচ্ছি। আপনি বলছেন যে মানুষ ভোট চায়, কিন্তু আমরাও তো মানুষের সঙ্গে কথা বলি, ফেসবুকে লেখালেখি হয়, মানুষ তো একটা উল্লেখযোগ্য সংস্কারও চায়। মানে কিছুই যে হবে না, মানে মানুষ উল্লেখযোগ্য সংস্কার চায়, কিন্তু উল্লেখযোগ্য সংস্কার ডক্টর ইউনূস তার এই মন্ত্রী পরিষদ দিয়ে, এই উপদেষ্টা মণ্ডলী দিয়ে কোনো সংস্কার করতে পারবেন না। সংস্কারের তার দৈন্তস্বটা ওনারা কোথাও করতে পারেন নাই। আপনার এখানে মানুষ ভোট চায়, আমরা গ্রামে গঞ্জে যাচ্ছি, সাধারণ আমরা আর মানে শহরে কিছু পিপল, আর আপনার এই যে ফেসবুকের আপনার ভুয়া আইডিতে নির্বাচন চাইলেও কি চাইলেও না, এটা কোনো কিছু নয়। জনগণ নির্বাচন চায়, মানুষ নির্বাচন চায়, গ্রামের মানুষ নির্বাচনের জন্য উন্মুখ হয়ে আছে। সুতরাং এখানে এইসব কথা বলে নির্বাচনকে কোনোভাবেই প্রলম্বিত করাটাকে আমরা একটা ষড়যন্ত্রের অংশ হিসেবে মনে করছি। তারপরও বৃহৎ রাজনৈতিক দল যেখানে নির্বাচন চাচ্ছে, সেখানে ক্ষুদ্র রাজনৈতিক দলগুলো নির্বাচন চাওয়া না চাওয়ার মধ্যে খুব বেশি কিছু এটা এফেক্ট পড়বে না। আমরা মনে করি যে আপনারা কেউ একটু আগে পরে, বা যে আপনারা বলছেন আপনারা ষড়যন্ত্র দেখছেন, কিন্তু যেটা ব্যাপার যে এর আগেও তো মানে মানুষের যে আকাঙ্ক্ষা, এই সংস্কার আলোচনাগুলো এর আগেও হয়েছে, 90-তে হয়েছে,
এই ১/১১ তত্ত্বাবধায়ক সরকার ওইখানেও আলাপ আলোচনা হয়েছিল সংস্কার, এবারও আপনাদের কাছে মনে হচ্ছে কিছুই হবে না। এই যে যে বলছেন যে রাজনৈতিক সরকার এসে সংস্কারটা করবে, সেটা কি হবে? কি মনে হয়, সেখানে তো অবিশ্বাস আছে? না, সেটা অবশ্যই সেটাই হবে, কারণ এই ১৫ বছরের শাসনামলের পরে শেখ হাসিনা যেভাবে তার সমস্ত পরিষদ নিয়ে পালিয়ে গেছে, রাজনীতিবিদদের মনোজগতে একটা সংস্কার হয়েছে এবং এই সংস্কারটা তো বিএনপি সহ আমরা যারা যুগপৎ আন্দোলনে আছি, আমরা তো ২-২.৫ বছর আগেই ৩১ দফার একটা সংস্কার প্রস্তাব জাতির সামনে উপস্থাপন করেছি। সুতরাং সংস্কারের প্রস্তাবটা এবং সংস্কারের প্রয়োজনীয়তা আমরা আজকে থেকে ২.৫ বছর আগে উপলব্ধি করেছি এবং আমরা মনে করছি যে সংস্কার হওয়া প্রয়োজন। সংস্কার একটা চলমান প্রক্রিয়া, এটা কেমন পর্যন্ত সংস্কার হবে। তো সংস্কারের নাম করে কালক্ষেপণের প্রয়োজন নেই। সংস্কার কী কী সংস্কারে আমরা ঐক্যবদ্ধ আছি, এটা একটা চার্টার আমরা একটা প্রকাশ করে দিল যে আমরা ১১০টা ১২০টা আমরা এই ধরনের সংস্কার চাই, আমরা বাকি এই সংস্কারগুলো চাই না। এটা প্রকাশ করে দেওয়ার পরে আমরা একটা স্বাক্ষর করব, আমরা জাতির কাছে অঙ্গীকার করব, আমরা যেই দল রাষ্ট্রীয় ক্ষমতা পাবে সেই দল অঙ্গীকার করবে লিখিতভাবে যে সমস্ত জাতির কাছে যে আমরা ক্ষমতা গেলে আমরা এই কর্মসূচিগুলো আমরা বাস্তবায়ন করব, এই সংস্কার বাস্তবায়ন করব। যেমন আমরা অনেক কিছুতে কথা বলতে চেষ্টা করেছি, কিন্তু আসলে সব কিছুতে কথা বলতে পারিনি। আমরা নির্বাচনী সংস্কার, আমরা প্রশাসনিক সংস্কার, আমরা পুলিশের সংস্কার, আমরা আপনার যে নারী সংস্কার, এসব বিষয় নিয়েও মাঝে মাঝে আলোচনা করেছি। তবে আমাদের কাছে যেটা মনে হয়েছে যে আপনারা যারা এই যে কমিশনের দায়িত্বে আছেন, তাদের আন্তরিকতার মধ্যে কোনো ঘাটতি নাই, তাদের দেশাত্মবোধ এবং দেশপ্রেমের ব্যাপারে আমাদের ন্যূনতম কোনো সন্দেহ নাই এবং তারা যে কঠোর পরিশ্রম করছে সেটাও আমরা অ্যাকনলেজ করছি। কিন্তু তার সর্বোপরি আমরা বলেছি যে আপনারা পরিধি বৃদ্ধি না করে আবার সেলিম ভাই, একই সঙ্গে আপনারা বলছেন যে সংস্কারের নামে এক ধরনের ষড়যন্ত্র হচ্ছে নির্বাচনকে প্রলম্বিত করার। সেলিম ভাই, আজকের ভোটের ট্রেনে আপনাকে পেয়ে যুক্ত হবার জন্য আপনাকে অনেক অনেক স্বাগত। দর্শক, এই ছিল আজকের ভোটের ট্রেনে, এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।